আসসালামু আলাইকুম। আমি সোনিয়া আক্তার, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আজকে তৃতীয় শ্রেণীর আমি তোমাদের অধ্যায় 5 আমাদের অধ্যায় 5-এর নাম হচ্ছে ভাগ। সেখান থেকে আমি তোমাদের যোগ্যতা ভিত্তিক করাবো। তাহলে চলো আমরা সেটা কমপ্লিট করি। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি বলেছিলাম তোমাদেরকে আমাদের অধ্যায় 5-এর নাম হচ্ছে ভাগ। সেখান থেকে তোমাদেরকে বলেছিলাম আমি যোগ্যতা ভিত্তিক করাবো। আমরা যোগ্যতা ভিত্তিকে যাওয়ার আগে আরো কিছু জেনে নিই যেটা তোমাদের জানা প্রয়োজন। যদিও তোমরা এর আগের ক্লাসগুলোতে জেনেছো, আমার মনে হচ্ছে এখানে আরেকটু জেনে নিলে ভালো হবে। তাহলে চলো দেখা যাক। ওকে, খেয়াল করো সবাই, খুব ভালো করে দেখবে। ভাগফল নির্ণয়ের সূত্র। দেখেছো আমি কি লিখেছি? তোমরা এই লেখাটার সাথে আগেই পরিচিত হয়েছো। তো আমার মনে হচ্ছে যোগ্যতা ভিত্তিকে যাওয়ার আগে আমাদের এই ভাগফল নির্ণয়ের সূত্রটা আবার বোঝানোর দরকার, সেজন্য আমি আবার বোঝাচ্ছি। ঠিক আছে, এখানে সূত্র, তোমরা কি সূত্র মানে জানো? সূত্র মানে কি? সূত্র মানে হচ্ছে নিয়ম বা পদ্ধতি। ঠিক আছে, এই যে দেখো এখানে যে বলেছে সূত্র, সূত্র মানে হচ্ছে পদ্ধতি বা উপায়। সূত্র মানে কি? পদ্ধতি বা উপায়, মানে আমরা এটা কিভাবে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কি আছে? ভাজ্য, ভাগ, ভাজক। তারপরে এখানে কি আছে? সমান সমান ভাগফল। প্রথমে কি আছে? ভাজ্য, তারপর আছে ভাজক। ঠিক আছে, এখন দেখো ভাজ্য বরাবর আমি কত লিখেছি? 434। আর ভাজক বরাবর কত লিখেছি? 7 লিখেছি। দেখেছো? আচ্ছা দেখো এখানে ভাগফলের ঘরে কিন্তু কিছু নেই, আমরা সেটা পরে বের করতে পারবো। তাহলে জেনে নাও ভাগ কাকে বলে। ঠিক আছে, ভাগ কাকে বলে? ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপকেই ভাগ বলে। আমরা এটা সংজ্ঞাটা আরো অনেকভাবে আছে। তারপর আরেকটা যেরকম ধরো একটি ক্ষুদ্রতম সংখ্যা, ভাগের সংজ্ঞাটা হচ্ছে একটি ক্ষুদ্রতম সংখ্যা অপর একটি বৃহত্তম সংখ্যার মধ্যে কতবার আছে তা নির্ণয় করাই হচ্ছে ভাগ। একটি ক্ষুদ্রতম সংখ্যা অপর একটি বৃহত্তম সংখ্যার মধ্যে কতবার আছে তা বের করাই হচ্ছে কি? ভাগ। তাহলে ক্ষুদ্রতম মানে কি? ক্ষুদ্রতম মানে দেখো এখানে হচ্ছে ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট। তাহলে যেখানে 7 আছে, দেখো এখানে 7 আর এখানে হচ্ছে 434। তাহলে 434-এর থেকে তো 7 নিশ্চয়ই ছোট, তাই না? আর হচ্ছে 434 হচ্ছে বড়। যেরকম আমি তোমাদেরকে ভাগের সংজ্ঞাটা একটু আগে বলেছি, একটি ক্ষুদ্রতম সংখ্যা একটি বৃহত্তম সংখ্যার মধ্যে কতবার আছে তার নির্ণয় করাই হচ্ছে ভাগ। যেরকম 7 434-এর মধ্যে কতবার আছে আমরা সেটা বের করব। ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট, বৃহত্তম মানে হচ্ছে বড়। ঠিক আছে, তাহলে 7 434-এর মধ্যে কতবার আছে আমরা এখন সেটা বের করব। ঠিক আছে, আর তোমরা একটা জিনিস মনে রাখবে, ভাজ্যটা সবসময় বড় হয় আর ভাজকটা ছোট হয়। ভাজক থেকে ভাজ্য সবসময় কি থাকে? বড় থাকে। আর হচ্ছে ভাজক থেকে ভাজ্য বড় থাকে, আর ভাজ্য থেকে ভাজকটা সবসময় ছোট থাকে। ঠিক আছে, তাহলে চলো যাই আমরা এটা ভাগ করে বের করি। দেখো এখানে রাফ করে আমরা বের করছি, দেখো তোমরা আমার সাথে থাকবে। এখানে কত আছে? 7। আর ভাজ্যর ঘরে কয়টি সংখ্যা আছে? 3টি সংখ্যা আছে, তাই না? দেখেছো 3টি সংখ্যা যে আছে। আচ্ছা, তাহলে প্রথমে যদি আমরা একটি সংখ্যা দিয়ে নিই, দেখো তো তাহলে কি সেটা যাবে? 7-এর সাথে কত গুণ করলে 4 হবে? তাহলে এটা হবে না, কারণ এখানে দেখো ভাজকের ঘরে 7 আছে, সেই 7 থেকে 4 হচ্ছে কি? ছোট। তাহলে আমরা এখানে কি করব? সাথে 3ও নিয়ে নিব। তাহলে কত হলো? 43 হলো, তাই না? এখন যাবে। তাহলে দেখো 7-এর সাথে কত গুণ করলে 43 হয়? তোমরা একটু বের করার চেষ্টা করো, 7-এর সাথে কত গুণ করলে
43 হয়। তোমরা নিশ্চয়ই সবাই 7-এর নামটা পারো, পারো না? নিশ্চয়ই পারো। আচ্ছা দেখো আমি বলে দিচ্ছি তোমাদেরটা, মানে আমি বলছি তোমাদের সাথে মিলে কিনা। আর সবসময় মনে রাখবে এখানে যে 43 আছে উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা থেকে নিচে সব সময় হয়তো সমান সংখ্যাটা বসবে, নয়তো ছোট সংখ্যা বসবে, কখনোই বড় সংখ্যাটা বসবে না। কি হবে, উপরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা থেকে নিচে হয়তো সমান সংখ্যা বসবে, নয়তো সেই সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বসবে, কখনোই নিচে বড় সংখ্যা বসবে না। তাহলে 7-এর সাথে কত গুণ করলে 43 হয়? 7-এর নামটা পড়ো তো, দেখো তো। 6-এর সাথে কত হয়? 6-এর সাথে 42 হয়, তাই না? তাহলে এখানে 42 নেই, এখানে 43 আছে। তাহলে আমরা পরের ঘর গুণে দেখি তো, 7 সাথে কত হয়? 7 সাথে 49 হয়, কিন্তু আমাদের এখানে আছে হচ্ছে 43। তাহলে আমি কি এখানে 49 লিখবো না 43 লিখবো বলো তো? আমি কিন্তু একটু আগেই বলেছিলাম যে উপরে যে সংখ্যাটি থাকবে সেখান থেকে নিচে যে সংখ্যাটি বসবে সেখানে সব সময় ছোট সংখ্যা বসবে, নয়তো সমান সংখ্যা বসবে, বড় সংখ্যা কখনোই বসবে না। ঠিক আছে? তাহলে তো 7 সাথে 49 হলে বড় হয়ে যায়, আমরা সেটা কখনোই বসাবো না। এখন কি বসাবো? 6 সাথে কত হয় দেখো তো, কত হয়? 42 বসিয়েছি, তাই না? এখন 43 থেকে 42 বাদ দিলে কত হয়? আমরা এই অংশটা কিভাবে বের করব? বিয়োগ করে বের করব। তাহলে 3 থেকে 2 চলে গেলে কত হয়? কত হয় বলো তো? দেখো তো হচ্ছে কিনা? 1 হয়েছে, তাই না? আর 4 থেকে 4 চলে গেলে কি হয়? 0 হয়। এখানে সংখ্যার আগে 0 বসানোর প্রয়োজন নেই। আর দেখো 7 থেকে এখানে একটা খুবই ছোট, তার মানে এই পাশে যে 4 আছে সেই 4টা আমরা বসিয়ে নেই। দেখো বসিয়ে নিলাম। হ্যাঁ, এখন দেখো 7-এর সাথে কত গুণ করলে 14 হয়? তোমরা সবাই পারবে আমার মনে হচ্ছে। তাহলে 7-এর সাথে কত গুণ করলে 14 হয়? দেখো তো কত হয়? 7 দুগুণে কত হয়? 14 হয়, তাই না? 14 থেকে 14 চলে গেলে কি হবে? 0ই হবে। তাহলে আমরা এখন ভাগফলের ঘরে কত পেলাম দেখো তো? ভাগফলের ঘরে আমরা কত পেলাম দেখো তো? কত পেয়েছি? 62 পেয়েছি। ভাগফলের ঘরে কত পেয়েছি? 62 পেয়েছি, তাই না? হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছো? আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে বুঝতে পেরেছো ভাজ্য কোনটা, ভাজক কোনটা। এখন আসো আমরা শিখি ভাজ্য কাকে বলে, ভাজক কাকে বলে। তোমরা আগে এগুলো জানো। ভাজ্য হচ্ছে যে সংখ্যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে কি? ভাজ্য। যে সংখ্যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য। আর ভাজক কাকে বলে? ভাজক কাকে বলে? যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক। যেরকম দেখো আমরা 7 দ্বারাই কিন্তু 434কে ভাগ করেছি। তাহলে আমরা 7 দ্বারা ভাগ করেছি না? তাহলে ভাজক কাকে বলে? যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক। দেখেছো? আর ভাগফলটা কি? ভাগফল কাকে বলে? ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর যে সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে কি? ভাগফল। দেখেছো? আমার মনে হয় তোমরা সবাই পারবে, তাই না সোনামণিরা? তোমরা সবাই বুঝতে পেরেছো? তাহলে চলো এখন আমরা যোগ্যতা ভিত্তিকে যাব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো একটু আগে তোমাদের দেখিয়েছি ভাগফলের সূত্র, ভাগফল কি, তারপর হচ্ছে ভাজ্য কাকে বলে, ভাজক কাকে বলে, ভাগ কাকে বলে, এগুলো শিখেছো। তো আমাদের আজকের টপিক হচ্ছে দেখো অধ্যায় 5-এর নাম হচ্ছে ভাগ, আর বিষয়বস্তু যোগ্যতা ভিত্তিক। আজকে তোমাদেরকে আমি যোগ্যতা ভিত্তিক করাবো। এই যোগ্যতা ভিত্তিক সম্পর্কে কিন্তু তোমরা আগেই পরিচিত, তাই না? এই যোগ্যতা ভিত্তিক সম্পর্কে তোমরা আগেই পরিচিত। তোমাদের সিডব্লিউ কপিতে আমি এই যোগ্যতা ভিত্তিক সম্পর্কে আগেই করিয়েছি তোমাদেরকে, তোমরা জানো কিভাবে করতে হবে। দেখো এখানে কি লেখা আছে একটু সবাই খেয়াল করো। রেজা 532 টাকা নিয়ে বাজারে গেল। কি করলো? রেজা 532 টাকা নিয়ে বাজারে গেল। বাজারে গিয়ে দেখলো একটি কমলার দাম 6 টাকা এবং
4টি আমের দাম 28 টাকা। এই যে আমরা এখন এই অংশটুকু পড়লাম, এটার নাম হচ্ছে উদ্দীপক। এটার নাম কি? উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমরা এখন প্রশ্ন তৈরি করব, ঠিক আছে? উদ্দীপক থেকে কি করব? প্রশ্ন তৈরি করব। হয়তো এখানে 3টা প্রশ্ন হতে পারে, 4টা প্রশ্ন তৈরি হতে পারে। আমি তোমাদেরকে এখান থেকে 3টা প্রশ্ন করেছি। হ্যাঁ, প্রথমে কি লেখা আছে দেখো, উদ্দীপক থেকে, এটার নাম কি? উদ্দীপক। এই অংশের নাম হচ্ছে উদ্দীপক। উদ্দীপক থেকে আমি 3টা প্রশ্ন করেছি। প্রথম প্রশ্ন হচ্ছে 90 টাকায় কয়টি কমলা কিনতে পারবে? খ নাম্বারে হচ্ছে একটি আমের দাম কত? গ নাম্বারে হচ্ছে রেজা তার টাকা দিয়ে কতটি আম কিনতে পারবে? তাহলে তোমাদেরকে দেখতে হবে ক নাম্বার প্রশ্নে কি চেয়েছে। ক নাম্বারে চেয়েছে 90 টাকায় কয়টি কমলা কিনতে পারবে। এখন তোমাকে যদি 90 টাকায় কয়টি কমলা কিনতে পারে, কয়টি কমলা কিনতে পারবে সেটা বের করতে হলে তোমাকে প্রথমে দেখতে হবে যে একটি কমলার দাম কত। তাহলে দেখো তো উদ্দীপকে লেখা আছে কিনা, তোমরা কি বের করতে পারছো? উদ্দীপকে লেখা আছে একটি কমলার দাম 6 টাকা, তাই না? একটি কমলার দাম কি? 6 টাকা। এখন তোমার অঙ্কে কি চেয়েছে? অঙ্কে চেয়েছে হচ্ছে কয়টি, আমাদের বের করতে হবে কয়টি কমলা কিনতে পারবে। তার মানে যা চেয়েছে সেটা হাতের ডান পাশে চলে যাবে এবং টাকার পরিমাণটা হচ্ছে, টাকা চলে আসবে তোমার হাতের বাম পাশে। তাহলে আমরা এভাবে সাজিয়ে লিখেছি যে 6 টাকায় কমলা কিনতে পারে। 6, তা প্রথমে সমাধান ক দিয়ে নেবে এভাবে। হ্যাঁ, 6 টাকায় কমলা কিনতে পারে একটি। যেহেতু অঙ্কে চেয়েছে যে কয়টি, সেজন্য টি চলে আসছে হাতের ডান পাশে। আমরা লিখেছি 6 টাকায় কমলা কিনতে পারে একটি। তাহলে এখন আমরা এটা বের করবো কিভাবে? এখানে দেখো, একটি কমলার দাম যত আছে তার সাথে মোট টাকাটা আমরা ভাগ করলে উত্তর পেয়ে যাব। একটি কমলার দাম যত আছে তার সাথে মোট টাকাটা ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব। তারপর এখানে কি দিয়েছি? সুতরাং 90 টাকায় কমলা কিনতে পারবে, কি লিখেছি? 90 ভাগ 6। তারপর এখানে টি দিয়েছি। দেখো আমরা এখানে এটা, যেহেতু এটা সমস্যা সমাধানটা হচ্ছে প্রথম সমাধান, সেজন্য আমি এটা করে দিয়েছি। পরের অংশ কিন্তু তোমাদেরকে করতে দিব। দেখো আমরা এভাবে করেছি। এখন 6 দিয়ে 90কে কি করব? ভাগ করব। দেখো তো এখানে আছে 9, প্রথমে এখানে কত আছে? 9। এখন 6 এর সাথে হচ্ছে তোমার 9 কতবার যায় দেখো তো? 6 এর নামটা পড়ো। 6 একে 6, 6 দুগুণে 12। আমি কিন্তু বলেছিলাম উপরের থেকে নিচের সংখ্যাটা সব সময় ছোট হবে, নয়তো সমান হবে, কখনো বড় হবে না। 6 এর সাথে যদি আমরা 2 গুণ করতাম তাহলে এখানে 12 হয়ে যেত। আমরা তাহলে 6 এর সাথে 1 গুণ করব। 6 একে 6 দিয়েছি। আর এখন 9 থেকে 6 বাদ দিলে কত থাকে সেটা একটু তোমরা দেখো। 9 থেকে 6 বাদ দিলে কত থাকে তোমরা একটু বের করার চেষ্টা করো তো। আমি আশা করছি তোমরা সবাই পারবে। পারবে না? 6, 7, 8, 9 কত পেলাম আমরা? 3 পেয়েছি। তাহলে 6 থেকে তো 3 অনেক ছোট। তাহলে এখন কি করব? এক পাশে শূন্যটা এখানে বসা নিব। তাহলে এখন দেখো 6 এর সাথে কত গুণ করলে, 6 এর সাথে কত গুণ করলে 30 হয়। তোমরা 6 এর নামটা পড়ে দেখো কত হয়? 5, 6, 30, তাই না? এবার 30 থেকে 30 চলে গেলে কত হয়? 0, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখলাম? সমান সমান 15টি। এখানে উত্তরটা দিয়ে নিলাম 15টি। তাহলে 90 টাকায় কয়টি কমলা কিনতে পেরেছে? 15টি কমলা কিনতে পেরেছে। তোমরা দেখেছো? দেখেছো না? দেখো এখানে আমি তোমাদেরকে যে একটু আগেই বুঝিয়েছিলাম যখন ফার্স্টে শুরু করলাম, এখানে যে 90 সবসময় কি হয়? ভাজ্যটা বড় হয়, ভাজকটা ছোট হয়, তাই না? আর ভাগ করার পর আমরা যা পাই সেটার নাম হচ্ছে ভাগফল। তাহলে আমরা সমাধান কটা শেষ করলাম? তোমরা সবাই বুঝতে পেরেছো সোনামণিরা? আচ্ছা, তাহলে এখন আমরা দেখি সমাধান খতে কি বলেছে। আমার মনে হয় তোমরা এটা সবাই পারবে, খুবই সহজ। একটু দেখো, একটি আমের দাম কত? তোমাকে বের করতে হবে একটি আমের দাম কত। তোমাকে কি বের করতে হবে? একটি আমের দাম কত। তাহলে চলো দেখি উদ্দীপকে কি আছে। উদ্দীপকে আছে 4টি আমের দাম 28 টাকা। ওখানে দেওয়া আছে
4টি আমের দাম 28 টাকা। তোমাকে বের করতে হবে একটি আমের দাম কত। আমরা প্রথমে এখানে সমাধান খ লিখে নিয়েছি। হ্যাঁ, তোমরা এভাবে সমাধান খ লিখে নিবে। আর ধর প্রত্যেকটা সমাধান কর যখন শেষ হবে সেখানে উত্তর আলাদা আলাদা উত্তর। এখানে যোগ্যতা ভিত্তিকের ক্ষেত্রে প্রত্যেকটা সমাধানের উত্তর আলাদা আলাদা হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সমাধান খ এভাবে লিখে নিয়েছো। এখন তোমাকে বলেছে 4টি আমের দাম কত। এখন 4টি আমের দাম যদি 28 টাকা হয়, একটি আমের দাম তোমরা কিভাবে বের করবে? কিভাবে আমরা বের করব? তাহলে 4-এর সাথে আমরা কি করব? 4-এর সাথে আমরা 28কে যদি ভাগ করি তাহলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব। তাহলে তোমাকে প্রথমে লিখতে হবে, এভাবে সাজিয়ে লিখতে হবে। দেখো, 4টি আমের দাম 28 টাকা। এখানে কিন্তু তোমার উত্তরে কি দিয়েছে? দাম কত, মানে টাকা কত টাকা। সে টাকাটা যেটা অঙ্কে চাইবে সেটা হাতের ডান পাশে যাবে। হ্যাঁ, যেটা তোমার অঙ্কে যেটা চাইবে সেটা হাতের ডান পাশে যাবে। আর এখানে যে টি সেটা হচ্ছে হাতের বাম পাশে থাকবে। তাহলে দেখো এখানে কি বলেছে, লিখছি প্রথমে 4টি আমের দাম 28 টাকা। তারপর তোমাকে অঙ্কে বের করতে হবে একটি আমের দাম কত। তাহলে আমরা এখানে সুতরাং দিয়েছি একটি আমের দাম 28 ভাগ 4, 28 ভাগ 4 টাকা। এখন সেটা তোমাদেরকে বের করতে হবে। আমরা এখানে আর শোনো, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছি, আমরা যখন রাফটা করব, ধরো এটা করছি, এটা হচ্ছে তোমরা অপর পেজে না গিয়ে তোমরা অঙ্কটা যেখানে করছো সেখানে করলেই ভালো। বারবার করে পৃষ্ঠা উল্টাতে হয় না, তোমাদের সুবিধার্থে এখানে করলেই ভালো হয়। তাহলে 4-এর সাথে কত গুণ করলে 28 হয়? দেখো তো, 4-এর নামটা পড়ো তো। তোমাদের একটু সময় দিচ্ছে বের করার জন্য। আমার মনে হয় সবাই ঝটপট করে ফেলেছো, তাই না সোনামণিরা? তোমরা কি করতে পারছো? আমার সাথে সবাই মনোযোগী আছো? ভেরি গুড। তাহলে চলো দেখি আমার সাথে মিলিয়ে নাও হয়েছে কিনা তোমাদেরটা। তাহলে 4-এর সাথে কত গুণ করলে হবে? 4 5 20 হয়। 4 6 কত হয়? 4 6 24। 4 সাথে কত হয় দেখো তো? 4 সাথে 28 হয়, তাই না? হয়েছে। তাহলে 28 থেকে 28 চলে গেলে কত হবে? 0 হবে। তাহলে একটি আমের দাম আমরা কত পেলাম? 7 টাকা। তাহলে উত্তর কত দিয়ে নিব আমরা? 7 টাকা। তাহলে একটি আমের দাম কত পেলাম? 7 টাকা। একটি আমের দাম কত পেলাম? 7 টাকা। তাহলে সোনামণিরা, তোমরা সবাই বুঝতে পারছো আমি কিভাবে করেছি? একটু সবাই মনোযোগী হবে প্লিজ। তাহলে আমরা এখন সমাধান গ করব, ঠিক আছে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো এখানে দেখো উদ্দীপক থেকে যে তোমাদেরকে 3টি প্রশ্নের উত্তর তৈরি করেছি আমরা উদ্দীপকটা থেকে, সেখান থেকে আমরা 2টা সম্পূর্ণ শেষ করতে পেরেছি। আর হচ্ছে আমাদের দেখো গ নাম্বার একটা আছে প্রশ্ন, সেটা একটু পড়ি। চলো সবাই একটু মনোযোগী হবে। আমি আশা করছি তোমরা সবাই লক্ষ্মী ছেলে মেয়ে। আমার মনে হচ্ছে তোমরা সবাই মিসের কথা শুনছো। হ্যাঁ, একটু খেয়াল করো এদিকে। রেজা তার টাকা দিয়ে কতটি আম কিনতে পারবে? আর একটু খেয়াল করো। রেজা তার টাকা দিয়ে কতটি আম কিনতে পারবে? এখন তোমাকে দেখতে হবে রেজার কাছে কত টাকা আছে। প্রথমে দেখতে হবে রেজার কাছে কত টাকা আছে। তাহলে চলো আমরা উদ্দীপকে দেখি রেজার কাছে কত টাকা আছে। এই যে দেখো, রেজা 532 টাকা নিয়ে বাজারে গেল। রেজা কত টাকা নিয়ে বাজারে গিয়েছে? 532 টাকা নিয়ে। তাহলে রেজার কাছে কত টাকা আছে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো রেজার কাছে কত টাকা আছে। রেজার কাছে 532 টাকা আছে, তাই না সোনামণিরা? হ্যাঁ। আচ্ছা, তাহলে রেজা তার টাকা দিয়ে কতটি আম কিনতে পারবে? দেখো আমাদের উদ্দীপকে কিন্তু দেয়া আছে যে 4টি আমের দাম 28 টাকা। এখানে কিন্তু একটি আমের দাম নেই। আমরা কিন্তু সমাধান খতে পেয়েছি একটি আমের দাম কত, তাই না? সমাধান খ থেকে আমরা পেয়েছি একটি আমের দাম কত, পেয়েছি না? আচ্ছা,
তাহলে যেহেতু তোমাকে রেজা 532 টাকা দিয়ে কয়টি আম কিনতে পারে সেটা বের করতে হলে তোমাকে প্রথমে দেখতে হবে একটি আমের দাম কত। যেহেতু উদ্দীপক এখানে একটি আমের দাম নেই, আমরা যখন সমাধান খ করেছি সেখানে কিন্তু পেয়েছি একটি আমের দাম। আমরা কিন্তু সেখানে পেয়েছি একটা আমের দাম। তোমরা দেখেছো না একটি আমের দাম কত? দেখেছো? হ্যাঁ, মনে আছে তোমাদের? দেখো তো একটু কত। হ্যাঁ, এই যে দেখো আমি এভাবে লিখে নিয়েছি। প্রথমে সমাধান খ এভাবে লিখে নেবে, ঠিক আছে? সমাধান ক যখন লিখবে সমাধান ক লিখবে, যখন সমাধান খ লিখবে সমাধান খ। এখন আমরা সমাধান গয়ে যাচ্ছি না, তাই এখানে আমরা কি লিখেছি? সমাধান গ। আর এখানে আমরা কি লিখেছি দেখো, খ থেকে পাই একটি আমের দাম 60 টাকা। এই যে একটি আমের দাম 60 টাকা, এটা কিন্তু আমরা সমাধান খ থেকে পেয়েছি, সেজন্য আমরা এখানে উপরে আগে লিখে নিয়েছি খ থেকে পাই একটি আমের দাম 60 টাকা, তাই না? আমি তোমাদেরকে আগেই বলেছিলাম 532 টাকা দিয়ে রেজা কতটি আম কিনতে পারবে। 532 টাকা দিয়ে রেজা কতটি আম কিনতে পারবে সেটা বের করতে হলে তোমাকে প্রথমে দেখতে হবে যে একটি আমের দাম কত আছে, তাই না? তাহলে আমরা কিন্তু লিখে নিয়েছি যে খ থেকে পাই একটি আমের দাম 60 টাকা, তাই না? ওকে, তাহলে তোমার অঙ্কে কি চেয়েছে সেটা দেখতে হবে। অঙ্কে কিন্তু চেয়েছে যে কতটি আম কিনতে পারবে, কতটি চেয়েছে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম অঙ্কে যা চাবে, তোমার অঙ্কে যেটা চাবে সেটা কি হবে? মানে যেটা চাবে সেটা হাতের ডান পাশে চলে যাবে। দেখো হাতের ডান পাশে চলে যাবে, যেটা চাইবে সেটা হাতের ডান পাশে চলে যাবে। তোমরা সমাধান ক নাম্বারটা যদি বুঝে থাকো, আমার মনে হয় সমাধান গ নাম্বারটা সবাই বুঝতে পারবে সুন্দর করে, তাই তো লক্ষ্মী সোনারা? তাহলে এখানে দেখো আমরা তাহলে এখানে টিটা যেহেতু অঙ্কে চেয়েছে কয়টি, ঠিক আছে, তাহলে টি আমরা হাতের ডান পাশে দিয়ে দিয়েছি আর টাকা আমরা হাতের বাম পাশে এনেছি। দেখেছো তোমরা? দেখেছো সবাই? আচ্ছা, তাহলে দেখো তো এখন কি করলাম আমরা। প্রথমে দেখলাম 7 কিভাবে লিখলাম সাজিয়ে, যেহেতু এখানে বলছে রেজা তার টাকা দিয়ে কতটি আম কিনতে পারে, সেটা করতে গেলে যেহেতু টাকাটা আগে নিয়ে আসবো, কারণ তোমার অঙ্কে চেয়েছে কয়টি, সেজন্য টিটা পরে নিয়ে নিলাম। আমরা লিখেছি 7 টাকায় আম কিনতে পারে একটি, তাই না? 7 টাকায় আম কিনতে পারে একটি। কি লিখেছি দেখো তো, তোমরা পড়বে, আমি পড়ছি না। হ্যাঁ, তারপর এখানে কি দিয়েছি? সুতরাং দিয়েছি। আর যে এখানে 532 কেন দিলাম, তোমরা বলতে পারো যে এখানে তো রেজার টাকাটা দেয়া নেই। এখানে দেয়া নেই তাতে কি হয়েছে? এই যে দেখো উদ্দীপকে কিন্তু রেজার টাকাটা দেয়া আছে, তাই না? উদ্দীপকে রেজার টাকা কত দেয়া আছে? 532 দেয়া আছে। সেখান থেকে আমি কি করেছি, তো রেজার টাকা, তো রেজার টাকাটা এখানে নিয়ে এসেছি 532। তাহলে 532 টাকায় আম কিনতে পারবে। কত দিয়েছি দেখো তো, প্রথমে 532 দিয়েছি ভাগ 7 দিয়েছি, 532 ভাগ 7, তারপরে এখানে টি দিয়েছি। দেখো আমি কিন্তু তোমাদের এখানে উত্তরটা লিখে দেইনি। আর একটা ইম্পর্টেন্ট কথা, একটু আগে আমি তোমাদেরকে বলেছি এই যে আমরা এই ভাগটা করব, এটা কিন্তু আমাদেরকে কি করতে হবে? অবশ্যই সেটা কি করতে হবে? ভাগ করে বের করতে হবে। আমি সমাধান কতে তোমাদেরকে বুঝিয়েছিলাম, এটাও ঠিক একই। যেহেতু 532 টাকায় সে কয়টি আম কিনতে পারবে, এটা আমরা কিভাবে বের করতে পারবো? একটি আমের দাম যত আছে সেই টাকার সাথে মোট টাকাটা ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব। একটি আমের দাম যত আছে তার সাথে মোট টাকাটা ভাগ দিলে আমরা উত্তরটা পেয়ে যাব, তাই না? তাহলে আমরা কিন্তু দেখো এখন বের করার চেষ্টা করি, দেখি পারি কিনা। আমরা যেই পৃষ্ঠা অঙ্কটা করব সেই পৃষ্ঠায় রাফটা করার চেষ্টা করব। হ্যাঁ, তারপর দেখো এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 532। তাহলে এদিকে দেখো মিস কি বলছি, তোমাদের কি মনে আছে আমি কি বলেছিলাম ভাজ্য কাকে বলে, ভাজক কাকে বলে, সবার মনে আছে? আচ্ছা, তাহলে দেখো আমি বলেছিলাম যে এখানে 532 হচ্ছে কি ভাজ্য আর 7 হচ্ছে ভাজক। এখন আমরা কি করব? ভাজ্য দ্বারা কি করব দেখো তো, ভাজক দ্বারা ভাজ্যকে কি করব? ভাগ করে নিব। ভাজ্য দ্বারা ভাজককে ভাগ করে নিব। তাহলে দেখি এখানে খেয়াল করো, প্রথমে এখানে
ভাজক দ্বারা আমরা ভাজ্যকে কি করে নিব, ভাগ করে নিব যে কতবার যাবে, 7 532 মধ্যে কতবার যাবে আমরা সেটা বের করব। এখানে 7 আছে, তাহলে প্রথমে কত আছে, 5 আছে, তাই না? তাহলে তো এটা যাবে না, 7 থেকে তো 5 অনেক ছোট, এটা কি যাবে? তোমাদের মনে আছে আমি যে করিয়েছিলাম? আমার মনে হয় অনেকে আমার আগেই করে ফেলছো। তাহলে এখানে যেহেতু ছোট, এখানে 3 নিয়ে নেই। হ্যাঁ, তাহলে দেখো 7-এর নামটা পড়তে থাকো। 7-এর সাথে কয়বার, 7-এর সাথে কত গুণ করলে 53 হয়। আর এটাও বলেছিলাম নিচে সব সময়, উপরে যে সংখ্যাটা থাকবে নিচে সবসময় ছোট সংখ্যা বসবে, নয়তো সমান সংখ্যা বসবে, কখনোই নিচে বড় সংখ্যা বসবে না। তাহলে আমি এখন বলছি, দেখো মিলিয়ে নাও তোমাদের হয় কি না। কত হয়, 7 সাথে কত হয়, 6 সাথে 42, 7 সাথে 49, 7 8-এ কত, 7 8-এ কত হয়, 56 হয়, তাই না? তাহলে 56 তো 53 থেকে অনেক বড় হয়ে যায়। আমি কিন্তু বলেছিলাম নিচে ছোট সংখ্যাটা হবে। তাহলে কয়বার যাবে, কয়বার যাবে বলো তো? 7 সাথে 49, তাহলে 53 থেকে 49 বিয়োগ করলে কত হয় আমরা সেটা এখন বের করব। যেহেতু এই অংশটা বিয়োগ হচ্ছে, দেখো নিচে হচ্ছে 9, উপরে হচ্ছে 3, তাহলে নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যাটা হচ্ছে ছোট। আমরা এখন 3কে বড় করে নিব। আমরা 3কে কি করব, আমরা এখন 13 ধরবো, ঠিক আছে? বিয়োগের ক্ষেত্রে যখন নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যাটা ছোট হয়, সেই ক্ষেত্রে আমরা যে সংখ্যাটি ছোট, সেই ছোট সংখ্যার ডান পাশে আমরা একটি 1 বসিয়ে নিই। যেরকম 3 আছে, 1 বসালে 3 কত হয়ে যাবে, সরি বাম পাশে হবে। এখানে কত হবে, 3-এর বাম পাশে আমরা কত বসায় নিব, কত বসায় নিব, 1 বসায় নিব। 1 বসায় নিলে এখানে 13 হয়ে যাবে। তাহলে 13 থেকে 9 বাদ দাও, কত হয় গুণে নাও। এখানে 9 10 11 12 13, তাহলে কত হলো পেয়েছো তোমরা, 4 হলো। বিয়োগের ক্ষেত্রে হাতের যে একটা থাকবে, সেই একটা সবসময় নিচের সংখ্যার সাথে এসে যোগ হবে। তাহলে 4-এর সাথে 1 যোগ হলে 5 হয়, 5 থেকে 5 চলে গেলে কত হয়, 0 হয়। তাহলে এখানে সংখ্যার আগে 0 বসানোর প্রয়োজন নেই। যেহেতু এখানে 7 আছে আর এখানে 4 আছে, 7 থেকে 4 অনেক ছোট, এখানে এটা যাবে না, তাহলে আমরা 2 বসাই নিব। এপাশে 2টা, এপাশে 2টা বসাই নিলাম। তারপর দেখো 7-এর সাথে কত গুণ করলে 42 হয়। আমার মনে হয় তোমরা সবাই পারবে। কত হবে দেখো তো, কত হবে, তোমরা কি পারবে? দেখো আমার সাথে হচ্ছে কিনা। 6 7 42 হয়েছে না? এখন থেকে 42 থেকে 42 চলে গেলে তো শূন্যই হবে, 0 হবে। তাহলে আমরা এখানে কত পেলাম, 76 পেলাম। তাহলে রেজা 532 টাকা দিয়ে কয়টি আম কিনতে পারবে? রেজা 532 টাকা দিয়ে 76টি আম কিনতে পারবে। তাহলে আমরা এখানে উত্তরটা দিয়ে নেই, উত্তর 76টি। তাহলে রেজা 532 টাকা দিয়ে কয়টি আম কিনতে পারলো, 76টি আম, তাই না? সোনামণিরা তোমরা বুঝতে পেরেছো? আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপর আমি আজকে তোমাদের যেই যোগ্যতা ভিত্তিকটা করালাম, এটা সবাই বাসায় প্র্যাকটিস করবে এবং ভাগ কি, ভাজক কি, ভাজ্য কি, ভাগফল কোনটা, এই সব কিছু বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে এবং অবশ্যই মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। আল্লাহ হাফেজ।